হ্যালো সবাইকে, আজকের ট্যুরটি হচ্ছে আমাদের ঢাকার খুব কাছে নবাবগঞ্জ শহরে, এবং আমি আপনাদেরকে দেখাবো নবাবগঞ্জের সবচেয়ে দর্শনীয় স্থানগুলো। ট্যুরের শুরুতেই আমরা চলে যাব গুলিস্তানে, কারণ গুলিস্তান থেকেই আমরা পেয়ে যাব নবাবগঞ্জ শহরের জন্য বাস, এবং সেখান থেকেই যাত্রা শুরু হবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি এবং আমার ছোট ভাই যাচ্ছি নবাবগঞ্জ ট্যুরে। সো সেটার জন্য আমরা প্রথমেই মিরপুর থেকে একটা ট্রান্সফার করে যাচ্ছি গুলিস্তান, এবং সেখান থেকে গোলাপশাহ যে মাজারটা আছে সেই গোলাপশাহ মাজারের কাছে থেকেই যমুনা ডিলাক্স নামে একটা বাস নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই গুলিস্তান গোলাপশাহ মাজারের ওখান থেকে খুব দ্রুত ওই বাসটাতে চড়ে এরপরে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে নবাবগঞ্জ পৌঁছে যাওয়া, এবং নবাবগঞ্জ দিয়ে আমরা কলাকোপার সামনে নেমে যাব কোকিলপ্যারি যে স্কুলটা আছে সেটার সামনে, এবং সেটার সামনে যদি আমরা নেমে যাই একই জায়গায় পরপর মানে অজস্র মানে অসংখ্য জমিদার বাড়ি সেখানে, তো সেগুলো এক্সপ্লোর করা। এরপরে হচ্ছে অলসো সেখানে একটা খুবই বিখ্যাত মানে ইউনিক টাইপের একটা মিষ্টি পাওয়া যায়, সেটার নাম হচ্ছে জলশিরা। এটা নাকি হচ্ছে মানে রসগোল্লা এবং স্পঞ্জ মিষ্টির মাঝামাঝি একটা মিষ্টি। এটাকে এক্স্যাক্টলি স্পঞ্জ মিষ্টিও বলা যাবে না, আবার এক্স্যাক্টলি রসগোল্লাও বলা যাবে না। খুবই পাতলা শিরা, এবং মিষ্টিটাও খুবই পাতলা, এবং এর মধ্যে হচ্ছে মিষ্টির পরিমাণটাও খুবই কম থাকে। তো একেবারে জাস্ট মুখে সামান্যভাবে লাগে ওই রকম। সো সেই মিষ্টিটাও টেস্ট করার আমাদের ইচ্ছা, এবং এছাড়াও আমাদের বন্ধুরা মানে দুইটা জায়গা মানে নবাবগঞ্জের দুইটা জায়গায় আমাদের যাওয়া হবে। প্রথমত আমরা কলাকোপাতে তো নামবই, সেখানকার জমিদার বাড়িগুলো তো দেখবই। তারপরে আমরা বন্ধুরা যাব, এবং বন্ধুরা যাওয়ার পর আমরা আরও একটা জায়গা এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না, ভিডিওতে সামনে বলবো। তো সেখানেও আরেকটা ঐতিহাসিক নিদর্শন আছে, এবং আমরা এই মিষ্টিটা ট্রাই করবো। এগুলো হচ্ছে আপাতত আমাদের প্ল্যান, এবং লাঞ্চটা হয়তো আমরা সেখানে সুগন্ধা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে মানে একটা নদীর উপরে, মানে মেবি ইছামতি নদীর উপরে, কারণ ওই শহরটা নবাবগঞ্জ শহরটা ইছামতি নদীর পাশে। তো দেখি, এবং লাস্টে যদি আমরা সময় পাই, অনলি যদি সময় হাতে থাকে, তখন আমরা হয়তো বা যেতে পারি মৈনট ঘাট, যেটাকে মিনি কক্সবাজার বলা হয়। দেখি কতটুকু সময় হয় এবং কত কিছু কভার করতে পারি। এটা আমাদের একটা ডে ট্যুর, সন্ধ্যার মাঝে আমাদের বাসায় ফিরতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে গুলিস্তান আসলাম, বাজারের একটু আগে আর কি। এই নবাবগঞ্জের বাসগুলো পেয়ে গেলাম, সেখানে যমুনা ডিলাক্সও ছিল। আমাদের প্ল্যান ছিল যমুনা ডিলাক্সে যাব। তো প্রথমে যমুনা ডিলাক্সের বাসটা আমাদের চোখে পড়ে নাই, তো আরেকটা বাস নবাবগঞ্জ যাবে বলে ডাকতেছিল। ওটা ওঠি, কিন্তু ওঠার পরে আমি যমুনা ডিলাক্সের বাসটাও দেখলাম। যেহেতু আমরা সব কিছু প্ল্যান থেকে ওভাবে ঘুরে আসছি, তাই আমি যমুনা ডিলাক্সেতে যেতে নিয়েছিলাম। তো ওদের মাঝখানে আবার মানে এই বাস যারা কন্ডাক্টর চালক, এদের মাঝে মাঝে আবার ভালো আছে। তো তারা আবার বলতেছে না এটা যাবে না, এটা মানে এটাতে নবাবগঞ্জ যাবে না, এরকম বলছে। পরে আমার বাধ্য হয়ে প্রথমে যেটা উঠছি সেটাতেই উঠতে হচ্ছে। এটা হচ্ছে মৈনট পরিবহন। মৈনট পরিবহনে উঠে আমি যাইতেছি, যমুনা ডিলাক্সে ওঠা হয় নাই। যাই হোক, অনেকটাই আগে এসেছি, এটা খারাপ না। যাইতেছি, দেখি কতক্ষণে পৌঁছাই। মৈনট পরিবহনে উঠেছি, তাই একটা কথা মনে পড়লো। নবাবগঞ্জ আমি আগেও এসেছিলাম, সেটা ছিল দোহার মৈনট ঘাট দেখার জন্য। নবাবগঞ্জের দোহারে মৈনট ঘাটটা দেখার জন্য, বিকজ এটা মিনি কক্সবাজার হিসেবে পরিচিত, এবং ওই সময় হাইপ উঠেছিল। আর সেটা ছিল আমার ইউনিভার্সিটি লাইফের সময় আর কি, মেবি 2nd ইয়ার আই গেস, ও 3rd ইয়ার, এরকম কোনো একটা সময় হবে।
ভার্সিটি গ্রাজুয়েট করার পরেও আমি হইতেছে মনে হয় 4 বছর প্লাস, এরপরে আমি আবার আসতেছি। ব্যাপারটা হচ্ছে ইভেন সেই দিনও আমাদের জাস্ট ময়ূরঘাট দেখার কথা ছিল না আমার। আমি লিস্ট করে আসছিলাম যতগুলো কলাগোপায় যতগুলো রাজার বাড়ি আছে, রাজার বাড়ি তো না, জমিদার বাড়ি, মানে যতগুলো জমিদার বাড়ি আছে সেগুলো লিস্ট করে আসছিলাম যেমন ঘুরবো। কিন্তু আমার যে ফ্রেন্ড যে বললাম আর কি, ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, তো ওর সাথে আসা হয়েছিল। ও এত অলস, ওর নাম হচ্ছে সাকিব, ও এত অলস তো ও কি করছে, মৈনট ঘাটে গিয়ে, মৈনট ঘাটে ওই যে কক্সেস বাজারে এরকম মানে রেস্ট করার জন্য, রিল্যাক্স করার জন্য কতগুলো সিট পাতা থাকে না উপরে ছাতা দিয়ে, তো মৈনট ঘাটেও ঠিক এরকম সিস্টেম। তো সে ওইখানে যে লাটায় পড়ছে, ও পড়ছে। আমি যে কত বললাম চল 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 আমরা বাকি জায়গাগুলো দেখে আসি, না তার ওঠার নামই নাই। তো ওইখান থেকে ডাইরেক্ট আবার ঢাকার বাসে আমরা ঢাকা চলে আসছিলাম। সেদিন এতটুকুই ছিল। এটা আমার সেকেন্ড টাইম নবগঞ্জে আসা, বাট এইবার আর মৈনট ঘাট প্ল্যান না, কারণ অলরেডি দেখে ফেলছি। এখন আমার যেটা দেখা হয়নি, যেগুলো দেখা হয় নাই, সেটাই মেইন প্ল্যান। তবে পাশাপাশি যদি সময় পাই তাহলে মৈনট ঘাটও যাবো, দেখবো যে এটার এখন কি অবস্থা। তখন তেমন একটা অর্গানাইজ ছিল না, ঠিক আছে? তো দেখি এখন কিরকম হয়েছে, যদি সময় পাই দেখতে যাব। তো এই যে আমরা এখন হচ্ছে কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের সামনে নেমে গেছি। এইখান থেকে আমরা হচ্ছে অটো করে আর কি বিভিন্ন জমিদার বাড়িগুলো যে আছে ওগুলো ঘুরে বেড়াবো। আমরা এখন আছি কোকিলপ্যারি জমিদার বাড়ি, আমাদের প্রথম জমিদার বাড়ি যেটা আমরা নবাবগঞ্জে আসার পরই দেখলাম সেটা। তো এটা হচ্ছে কোকিলপ্যারি যে স্কুলটা দেখালাম সেটা ঠিক অপোজিটে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা ধরে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই এই জমিদার বাড়িটি পাওয়া যায়। তো আমরা যদি একটু জমিদার বাড়িটা দেখি, আসলে এখানে প্রত্যেকটা জমিদার বাড়ি থেকে খুব কাছে। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, ওই যে ওখানে গাছগুলো দেখতেছেন, আমরা যে একটু আগে কোকিলপ্যারি জমিদার বাড়িটা দেখে আসছি সেটা অ্যাকচুয়ালি ওই গাছগুলোর পিছনেই। এবং এই দিকে একটা জমিদার বাড়ি ওখানে দেখা যাচ্ছে, আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে, ওটা আমরা এখন যাব। বিকজ এইটা আর কি আমাদের জনসাধারণের জন্য খোলা থাকে, মানে এখানে একটা রেস্টুরেন্টেরও ব্যবস্থা করছে। সো এখন এটা জনসাধারণের জন্য খোলা, এমনকি কোকিলপ্যারিটাও খোলা। তবে এই পাশে দেখেন আরো একটা জমিদার বাড়ি, ওই যে রাজা ব্রজেন্দ্রনাথ মনে হয় ওনার নাম, উনি ওনার 4 ছেলের জন্য 4টা বাড়ি করছে, ঠিক আছে? সবই কাছাকাছি। যে কোকিলপ্যারি জমিদার বাড়ি ছিল একটা, এইটা হচ্ছে যেটা আমরা এখন যাব সেটা হচ্ছে উকিল বাড়ি, আর এইটা হচ্ছে জজ বাড়ি। উকিল বাড়িটা মানুষের জন্য খোলা, বাট জজ বাড়িটাতে ঢোকার কোনো পারমিশন নাই। তো জজ বাড়িটা আমাদের এখান থেকেই দেখতে হবে এবং এখান থেকে ছবি তুলতে হবে। তারপরে চেষ্টা করব, দেখি কোনোভাবে পারমিশন ম্যানেজ করা যায় কিনা। এখন আমরা আপাতত উকিল বাড়ি দেখে আসি, চলেন। এটা উকিল বাড়ির একটা পুকুর এবং পুকুরের ঘাটলা, এবং এইখান থেকে বরাবর হচ্ছে উকিল বাড়িটা। এখানে অনেক চেঞ্জেস আনা হয়েছে, হ্যাঁ। সো এই জায়গাটা যতটুকু মানে এর অথেন্টিসিটি ছিল সেটা আর এখন তেমনটা নাই। এখানে এখনো হচ্ছে গিয়ে মানুষ থাকে। উকিল বাড়ি যে উকিল কিনে নিয়েছিল উনি হয়তো থাকে না, বাট ওনারই হয়তো বা আত্মীয় স্বজন থাকে এখনো এই বাড়িটাতে। সো এটা হচ্ছে সেই উকিল বাড়ি। এবং এই পাশে যদি দেখেন, এই পাশে কতগুলো রাইডস দিয়ে পার্কের মতন করেছে, এবং ঠিক একইভাবে এই পাশেও কতগুলো রাইডস দিয়ে পার্কের মতন করেছে। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে কতগুলো ছোট ছোট খোপের মতো, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই একটা রেস্টুরেন্ট করেছে, সেখানেই আমরা লাঞ্চটা সেরে নেব।
উকিলবাড়ির লোকগুলোকে অনেক জিজ্ঞাসা করলাম যে কোনোভাবে জজবাড়িতে ঢোকার পারমিশন ম্যানেজ করে দেওয়া যায় কিনা। তারা যেটা বললো যে তারা প্রিভিয়াসলি অনেককে পারমিশন ম্যানেজ করে দিচ্ছে এবং পরবর্তীতে যেটা যখন জানাজানি হয়েছে তারা অনেক প্রবলেমে পড়ছে, তাই এটাকে দূর থেকেই দেখতে হবে। সো আমি একটু দূর থেকে এটাকে আমার ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু বোঝা যায়। এই যে এটা হচ্ছে জজবাড়ি, উকিলবাড়ির ঠিক পাশাপাশি, প্রায় একই রকম আদলে, কিন্তু আমার মনে হচ্ছে জজবাড়িটা বেশি সুন্দর এবং এটার অথেন্টিসিটিটা ওরা বেশি ধরে রাখছে। কারণ উকিল বাড়িটাতে টাইলস করে এটা ওটা করে এটার অথেন্টিসিটিটা তেমন একটা এখন আর আগের মতন নেই। কিছু রাইডসের ব্যবস্থা করছে, এখানে একটা দোলনা ছিল, তো আমার ছোট ভাই চড়তে চাচ্ছিল, সো আমিও আর কি বসলাম ওর সাথে। বাড়িতে পার্কের পাশাপাশি একটা রেস্টুরেন্টও আছে, ওটার নাম হচ্ছে ঝর্ণা গার্ডেন। তো আমরা এখানে লাঞ্চটা সেরে নিচ্ছি। এখানে সেট মেনু রেগুলার 1 সেটা আমরা নিব, তারপর আমরা অন্যান্য জায়গাগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো ঝর্ণা রেস্টুরেন্ট থেকে আমাদের এই চাইনিজ প্লেটারটা সার্ভ করা হয়েছে, এটাই আমাদের দুপুরের লাঞ্চ। আমরা আদনান প্যালেসেও যাব, যেটা এই যে ব্রজেন্দ্রনাথ যে জমিদার ছিল তার 4টা ছেলের জন্য যে 4টা বাড়ি করছে, এর মধ্যে 3টা বাড়ি দেখানো হয়েছে অলরেডি আপনাদের। তো ফোর্থ বাড়িটা ওই আদনান প্যালেস। সো যিনি বাড়িটা কিনে নিয়েছে তার ছেলের নাম আদনান, এখন ওই ছেলের নামে বাড়িটাকে এখন নামকরণ করা হয়েছে এবং সেখানেও এইখানকার। তো আমার এখন মনে হচ্ছে আমি নবাবগঞ্জের সবচেয়ে সুন্দর জমিদার বাড়িটা এখন আছি, সেটা আদনান প্যালেস নামে এখন পরিচিত, কারণ যিনি এটা ক্রয় করেছে তার ছেলের নাম আদনান ছিল। তো এটাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এবং এটাতেও এরকম পার্ক ব্যবস্থা করা হয়েছে যদিও দেখেন, কিন্তু এই সাইডে আমরা পার্ক দেখতে পাবো, কিন্তু সেটা অন্য আরেকটা যে রাজবাড়ি আমরা দেখে আসলাম জমিদার বাড়ি, ওইটার মতন করে পার্ক সিস্টেমটা করা হয়নি। এখানে পার্কগুলো একটু দূরে দূরে রাখা হয়েছে, মূল প্যালেসটাকে একটু আলাদাভাবে রাখা হয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। কারণ পার্ক এবং এরকম যদি হয়, পার্কটা জমিদার বাড়ির এতটা কাছে যে একটা জমিদার বাড়ির প্রপার একটা পিকচারও মানুষ ক্লিক করতে পারবে না, এর মধ্যে পার্ক দেখা যাবে সাইড থেকে এসে পড়বে। এই ধরনের সংস্কার আমার পছন্দ হয় না। ঠিক আছে, আশেপাশে পার্ক করা যেতেই পারে, আশেপাশে একটা ফুড স্টল করা যেতেই পারে, তবে সেটা যদি একটু দূরে দূরে হয় সেটা আমার কাছে মনে হয় ভালো হয়। এখানে দেখেন জমিদার বাড়িটা, যদি আমরা পুরোটা নেই, একটা মিনিট ভাইয়া, দেখেন পুরোটা নেই, আশেপাশে কিছু নেই, এই আশেপাশে কিছু নেই, আশেপাশে খালি জমিদার বাড়িটাই। আবার এই যে সামনে সুন্দর একটা ফোয়ারা, এর ভেতরে কিন্তু কতগুলো জীবন্ত ছোট ছোট কাছিম ছানাও আছে। সো এইটা দেখেন, এই যে ফোয়ারাটা আমি দেখালাম, সেই ফোয়ারার মাঝে কি সুন্দর ছোট ছোট কাছিম ছানা। এগুলোকে কচ্ছপ বলবো না কাছিম বলবো, সাইজে খুবই ছোট। এমনকি এখানে আপনি মাছও দেখতে পাবেন। এটা মনে হয়, এটার নামটা কি আমি বলতে পারতেছি না, বাট দেখে পরিচিত মনে হচ্ছে। এই মাছগুলো গভীরতায় আছে। হ্যাঁ, এই সাইডেও আমি অনেকগুলো কাছিম ছানা দেখেছি, পর্যাপ্ত পরিমাণে কাছিম ছানা এখানে আপনারা দেখতে পাবেন। এখন দেখতে পাবো। ইস, কোথায়? এই তো, এক মিনিট, আমার অন্য ধরে একটা, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই দিকটা থেকে মনে হয় পার্কের অংশে যাওয়া যাবে। আমি মানুষকে একটু জিজ্ঞাসা করে নেই। তারপরে আমি এখানে ওরা সুন্দর করে ডেকোরেট করে রাখছে কতগুলো জিরাফ, তারপর
হাতি, ওইখানে বাঘ। এটা জাস্ট এভাবে ডেকোরেটিভ পারপাসে আর কি। ওইটা কি, এটা আসলে কি আমি নিজেও বুঝতে পারতেছি না। মনে হয় শিখপাঞ্জি স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছিল। এখান থেকে বাড়িটা আরো সুন্দর লাগছে। এই বরাবর প্যালেসটা থেকে এসে রাস্তার অপোজিট সাইডে ওরা রেখেছে পার্কটা। একদম আলোর জন্য কিছু বোঝা যাচ্ছে না। খুব যে বেশি রাইডস সেটাও না। এখানে আপনারা দেখতে পারতেছেন একটা বড় চরকা আছে। আমার মনে হয় যে আমরা উকিল বাড়িতে যে ধরনের রাইডগুলো দেখেছিলাম ওগুলো খুবই বাবু মানুষদের জন্য। এটা একটু বলতে পারি যে অ্যাডাল্ট মানুষরাও এটাতে চড়তে পারবে, তবে খুব যে বেশি রাইড এটাও না। এই কয়টাই, এই একটা রাইড, আর ওখানে দেখা যাচ্ছে কতগুলো দোলনা, এরকম বেশ কয়েকটা দোলনা এখানে আছে। আমরা একটাতে কতক্ষণ দোল খেলাম। সমস্যাটা হলো যে এখানে যদি আমি কোনো রাইডে চড়তে চাই আমাকে আবার অপোজিট সাইডে যেতে হবে, প্যালেসের সাইডটায়। সেখানকার কাউন্টারে যে কথা বলতে হবে, এখানে কাউন্টারে কেউ নেই দেখেন। সেই কাউন্টারে কথা বলে এসে তারপরে আমি যদি কোনো রাইডে চড়তে চাই তাহলে হয়তো তারা আমাকে রাইডটা অন করে দিবে। সো সেই স্ট্যামিনা এনার্জি আমার নাই। সো আমি আর সাহিদ এখন এখান থেকে চলে যাব। আনসার ক্যাম্পের ওইদিকে বেশ কয়েকটা আরো পুরাতন বাড়ি আছে, ওগুলো হয়তো আমরা দেখবো। একদমই পারমিশন ম্যানেজেবল না হলে দেখবো না। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে বন্ধুরা। বন্ধুরাতেই সেই বিখ্যাত জলশিরা মিষ্টিটা আমরা খেতে পারবো। সো ওইখানে গেলে ওই সম্পর্কে বিস্তারিত আবার বলবো। আসো সাহিদ, চলে আসো। এই যে এটা হচ্ছে প্যালেসের পিছনের দিকে। হ্যাঁ, আমরা হচ্ছে প্যালেসের সাথে যে ব্রিজটা দিয়ে যেতে হয় আরেকটা অংশে সেটাই গেছিলাম। বাট প্যালেসের পিছনেও যে কিছু রাইড আছে সেটা আমরা এদিকটাতে না আসলে হয়তো মিসই করে ফেলতাম। চাইলে এখন এগুলোতে চড়তেও পারি, কিন্তু আমরা যদি এটাতে চড়ার চেষ্টা করি তাহলে আমরা আমাদের মূল আকর্ষণের জায়গাগুলোই দেখতে পাবো না, সময় থাকবে না। সো আমরা এখন আদনান প্যালেস থেকে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আদনান প্যালেসে ঢুকতে 50 টাকা করে টিকিট রাখবে। 3 বছরের উপরে কোনো কনসিডারেশন নাই, 50 টাকা করেই রাখবে 3 বছরের উপরে হলেই। সাহিদ, চলে আসো। এখন আমরা আছি খেলারাম দাতা, যিনি একজন ডাকাত সর্দার ছিলেন, তার বাড়িতে। এই যে এই দিঘিটা খেলারাম দাতারই ছিল, এবং শোনা যায় যে এই দিঘিতে নাকি ডুব দিয়েই সে এই দিঘিতে ডুব দিয়ে মারা যায়। আর হচ্ছে এই দিঘিতে সে তার মা তার উপরে রাগ করেছিল জেনে ডুব ঠিকই দেয় এবং তারপর উঠে ঠিকই আসে। কিন্তু উঠে আসার পরে সে দেখে কি তার বাড়িটা নাকি, এই বাড়িটা যে বাড়িটা আমার পিছে সেটা হচ্ছে খেলারাম দাতার বাড়ি, সেটা নাকি আগে 4 তলা ছিল, সেটা আস্তে আস্তে মাটির নিচে দেবে যাচ্ছে। সেটা কিন্তু এখন আমরা দেখতে পাবো যে মাত্র 2 তলাই অবশিষ্ট আছে। এবং আমরা এটার ভেতরে ঢুকতে পারিনি কারণ এটার ভেতরে ঢোকা এখন নিষিদ্ধ, কিন্তু আমরা হাত দিয়ে দেখেছি ভেতরে। এবং আমি কয়েকটা ব্লগারের ভিডিওতে শুনেছি যে ভেতরটা অনেক ঠান্ডা, এবং আমরা হাত দিয়ে অনুভব করছি যে ভিতরটা আসলে অনেক ঠান্ডা। বাইরের টেম্পারেচার ঠান্ডা। ভাইয়া আমাকে কথা বলতে দাও। এই তো এটা হচ্ছে বাড়ির সামনের অংশটা। সাহিদ, তুমি এই সাইডে আসো, না তো ওই সাইডে যাও। হ্যাঁ, এই যে সেই বাড়িটা। এবং এই বাড়িটা নাকি আগে 4 তলা ছিল, সেটা এখন এই 2 তলাই অবশিষ্ট আছে। উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মন্দির, আর নিচে হচ্ছে তারা থাকতো। তো যিনি ডাকাত সর্দার ছিলেন খেলারাম, উনি ওনার মায়ের অনেক ভক্ত ছিলেন। উনি যত খারাপ কাজই করতেন না কেন ওনার মায়ের জন্য উনি অনেক পাগল ছিলেন। তো ওনার মার রাগ করার কারণে ওনার জীবনের শেষ পরিণতিটা নাকি ঘটে। উনি নাকি ইছামতি নদী দিয়ে, এটার ভিতরে নাকি একটা সুড়ঙ্গ আছে, সো ওই সুড়ঙ্গ হয়ে নাকি উনি ডাকাতি করে এরপর হচ্ছে ইছামতি নদী দিয়ে সমস্ত যে মাল সামানা এনে এই বাড়িতেই রাখতেন, ঠিক আছে।
কিন্তু তার মা যখন বিষয়টা জেনে যায়, সে মায়ের সাথে চোখ মেলাতে পারে না লজ্জায়, যার কারণে মায়ের অভিমান দেখে সে ওই যেটা বললাম এই পুকুরটা, পাশের পুকুরটা সেটায় যে হচ্ছে ডুব দেয়। অনেকক্ষণ ডুব দিয়ে থাকে এবং ডুব দিয়ে ফিরতে নেওয়ার সময় তিনি দেখে যে তার বাড়িটা এরকম হয়ে যাচ্ছে, হয়তোবা তার মায়ের রাগের কারণেই। তো আমি আসলে খুব প্রপারলি স্টোরিটা জানি না, যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করলাম। তবে এই বাড়িটা দেখার অনেক ইচ্ছা ছিল, আমার এই বাড়িটা দেখারই সবচেয়ে বেশি ইচ্ছা ছিল, অথচ আমি এই বাড়িটার কথা ভুলেই গেছিলাম আসার পরে। কিন্তু থ্যাংক গড আমাকে আমাদের সাথে একজন মনে করিয়ে দিয়েছে, তাই বলে হচ্ছে গিয়ে মিস হলো না। এখন আমরা যাব বন্ধুরা। আমরা আছি হচ্ছে আনসার ক্যাম্প। এটা সম্পূর্ণ একটা রেস্ট্রিক্টেড এরিয়া, কারণ এখানে আমাদের আনসার ভাইদের লাইক ক্যাম্প করে রাখছে ম্যাক্সিমাম বাড়িতেই। বাট তারপরেও আমি অনেক চেষ্টা করে একটু পারমিশন নিয়ে এই পাশের কয়েকটা বাড়ি দেখতে পারতেছি। এখানে আরো অনেকগুলো বাড়ি আছে, কিন্তু ওগুলো দেখা সম্ভব না। যে কয়টা পসিবল সে কয়টাই আমাকে দেখতে দিচ্ছে। ক্যাম্পের পাশেই হচ্ছে এই ইছামতি নদী। আমরা আনসার ক্যাম্পে ঢুকছিলাম, বেশ কয়েকটা রাজবাড়িতে মানে কয়েকটা ছবি তোলা অথবা ভিডিও করার চেষ্টা করছি, বাট অ্যাকচুয়ালি পারমিশন পাচ্ছিলাম না। খুব কষ্ট আর কি, একটা দুইটা মানে ছবি তুলতে পারছি এবং একটাতে খুবই আস্তে করে একটু ভিডিও করতে পারছি, কারণ হচ্ছে এখানে হচ্ছে আনসাররা অফিস করতেছে, তো শব্দ একদমই করা যাবে না। তবে এখানে যা আছে মানে আনসার ক্যাম্প এরিয়াটার ভিতরে যতগুলো মানে রাজবাড়ি স্টাইল বাড়ি আছে, মানে জমিদার বাড়ি আছে, তার 100 ভাগের 1 ভাগও এটার মধ্যে নাই। মানে আমি যতটুকু কভার করছি সেটা 100 ভাগের 1 ভাগও না। আমরা তো বান্দুরাই যাচ্ছিলাম, বান্দুরা যাওয়ার পথে ভাবলাম যে যদিও এটা রেস্ট্রিক্টেড এরিয়া একটু চেষ্টা করে দেখি আর কি। আর আপনারা হচ্ছে আনসার ক্যাম্পের পাশে ইছামতি নদীর এই সৌন্দর্যটা দেখতে পাবেন। ওই পাশে দেখা যাচ্ছে কতগুলো কাশফুল, নদী, এদিক দিয়ে নৌকা যাচ্ছে। সো খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত জলশিরা, বিখ্যাত না মানে নবাবগঞ্জের মানুষের প্রিয় জলশিরা। সো হচ্ছে এটা এখন টেস্ট করব। বান্দুরা বাজারে শান্তি মিষ্টান্ন ভান্ডারে এটা পাওয়া যায়। এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসানাবাদ গির্জার। এটি অনেক পুরাতন একটি গির্জা যা আমরা ভ্রমণ করেছি। এটা হচ্ছে হাসানাবাদের একটি বিখ্যাত গির্জা। এটা হচ্ছে মূলত ব্রিটিশ আমলেরও আগে নির্মিত, যদিও তবে ব্রিটিশ আমলে এটা সংস্কার হয়েছে এই আর কি। এটা এখন মাত্র ঘোরা শেষ করলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে বক্তারপুর। সেখানে একটা মুসলিম জমিদার বাড়ি আছে এবং সাথে একটা মসজিদ আছে যেটা অনেক পুরাতন, সেটাও আমরা দেখব। নবাবগঞ্জের একমাত্র মুসলিম জমিদার বাড়ির মসজিদ। এই মসজিদটা একটা জমিদার বাড়ি, এখানে আর একটা জমিদার বাড়িও আছে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা ওটা দেখবো না। আর ওইটা খুব সুন্দরভাবে সংরক্ষিত হয়নি, একদম ধ্বংসস্তূপের মতোই পড়ে আছে। সো ওইটা দেখে এখন টাইম ওয়েস্ট না করে বরং আমাদের উচিত একটু সন্ধ্যার নাস্তার জন্য বেরিবাদ সুইচ গেটের দিকে যাওয়া। সেদিকে সুগন্ধা রেস্টুরেন্টে আমরা একটু নাস্তা করেই আবার ঢাকার বাসে উঠে পড়বো। অলরেডি অনেক টাইম চলে গিয়েছে, এই জন্য আমরা জাস্ট সাহেব বাড়ি যেই জমিদার বাড়িটা আছে ওইটার মসজিদটাই খালি দেখলাম। তো আমরা এখন বেরিবাদ সুইচ গেটের সুগন্ধা রেস্টুরেন্টে আছি। তো এখানে আমরা জাস্ট সামান্য কিছু স্ন্যাকিং করে সন্ধ্যার জন্য, এরপর আমরা ডিরেক্ট চলে যাব বান্দুরা বাস স্ট্যান্ড। বান্দুরা থেকে আমার ঢাকার ডিরেক্ট বাস পাওয়া যাবে, কিন্তু একটা কথা আছে, সেখানে 7টায় ঢাকার জন্য লাস্ট বাস ছেড়ে যায়। তো 7টার মধ্যে আমাদের 7টার আগে আমাদের ওখানে পৌঁছাতে হবে টু ক্যাচ দ্য লাস্ট বাস। সো একটু তাড়াহুড়ার মধ্যেই আছি, তারপর এত সুন্দর জায়গাটা মিস করতে চাচ্ছিলাম না, এই জন্যই আর কি আসা। এখান থেকে আপনারা যদি দেখেন শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, এবং পুরো জায়গাটা এত সুন্দরভাবে নদীর ওপরে, মানে এটা মনে হয় নদী বলা যায় না, এটা আর কি হয়তো বা পানি উঠে বর্ষাকালে। এখানে হচ্ছে ক্ষেত আর ক্ষেত।
সো আজকে এখানেই শেষ হচ্ছে আমাদের নবাবগঞ্জ ট্যুর। আমরা এরপর হচ্ছে ডিরেক্ট বাসে চলে মানে যাব আর কি ঢাকা। সো আর সময় হবে না আর মানে নতুন করে আর কোনো ভিডিও করার।